নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন করে ধর্ষণের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে রাজ্য জুড়ে আলোড়িত হচ্ছে। বিভিন্ন মেডিকেল কলেজে চিকিৎসকেরা সেই নিয়ে আন্দোলনে নেমেছেন। তারা উই ওয়ান্ট জাস্টিস বলছেন এবং বিভিন্ন চিকিৎসক সংগঠন তারা ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেটের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এই মামলার তদন্তের দাবি করেছেন। এইসব চলছে। তো ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীর কঠোরতম শাস্তি অর্থাৎ ফাঁসির সাজা চেয়েছেন। তিনি যদিও বলেছেন যে তিনি ফাঁসির বিরোধী, কিন্তু যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তাতে তিনি ফাঁসির সাজা চেয়েছেন। একইভাবে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও মৃত্যুদণ্ড চেয়েছেন অভিযুক্তের, এবং তিনি এনকাউন্টারের কথা বলেছেন এবং একই সঙ্গে বলেছেন যে যাতে দ্রুত 7 দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে এইসব মামলার নিষ্পত্তি হয়, সেই ব্যাপারেও তিনি দাবি করেছেন যে কেন্দ্র এই ব্যাপারে অধ্যাদেশ আনুক এবং সে ব্যাপারে তৃণমূল সমর্থন করবে, এবং যারা আজকের এই ঘটনা নিয়ে পথে নেমেছেন সেই সব দলও যাতে লোকসভায় বা সংসদে সেটা সমর্থন করেন। তো ফাঁসির সাজাই চাইছেন সমস্ত অংশের মানুষ, বিভিন্ন প্রশাসনের শীর্ষ কর্তারা থেকে শুরু করে। তো এই ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে পুলিশ 24 ঘন্টার মধ্যেই এই ঘটনাটা কিনারা করেছে, অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, এবং মোটামুটি ভাবে যেটুকু আমি জানতে পেরেছি, দীর্ঘদিন রিপোর্টিং করেছি, বিশেষ করে পুলিশের রিপোর্টিং করেছি, তাতে হচ্ছে খুনের মামলায় চট করে পুলিশ কাউকে গ্রেপ্তার করে না 100% নিশ্চিত না হলে। কারণ যদি ভুল লোককে গ্রেপ্তার করে ফেলা হয় তাহলে সেক্ষেত্রে পরবর্তীকালে হচ্ছে অন্য কাউকে গ্রেপ্তার করলে তারা সেই ফাঁক দিয়ে বা আসল অপরাধী ফাঁক বলে বেরিয়ে যেতে পারে। সেই জন্য চট করে খুনের মামলায় পুলিশ কাউকে গ্রেপ্তার করে না 100% নিশ্চিত না হওয়ার পরে। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যেই নিশ্চিত হয়ে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে। তো আমি এই মামলাটা যেটুকু ঘটনা শুনেছি বা জানতে পেরেছি, তাতে আমার মনে হয়েছে যে এই ঘটনাটার সঙ্গে অনেকটাই সেই 1990 সালে বালিগঞ্জ থানার পদ্মপুকুর রোডের বহুতলের ছাত্রী যে ঘটনা ঘটেছিল হেতাল পারেক, সেই ঘটনার সঙ্গে অনেকটাই মিল রয়েছে। সেই ঘটনায় হেতাল পারেককে খুনের পর ধর্ষণের যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় সেই বাড়ির সিকিউরিটি গার্ড ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে 2004 সালের 15 আগস্টের ভোরে আলিপুর সেন্ট্রাল জেলে ফাঁসি দেওয়া হয়েছিল। তো আমি আজকের সেই হেতাল পারেকের ঘটনার কলকাতা পুলিশের যে তদন্তকারী অফিসার ছিলেন তার সঙ্গে আমি কথা বলেছি। তাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করেছিলাম যে ফাঁসির যে সাজা হয়, পুলিশ কি চাইলেই সেই ফাঁসির সাজা করাতে পারে? তো সে ব্যাপারে সেই তদন্তকারী অফিসার আমাকে যেটা বলেছেন সেটাই আপনাদের আজকের উল্লেখ করব। তিনি বলেছেন যে এই ঘটনাতে আমরা যেটা তদন্ত করে প্রমাণ এবং সাক্ষ্য দুটোকেই একইভাবে জোগাড় করতে হয়। শুধু প্রমাণ থাকলে বা শুধু সাক্ষ্য হলে হয় না। সাক্ষ্য প্রমাণ নিয়ে আদালতে চার্জশিট করে পুলিশ, এবং চার্জশিটে 302 ধারা সর্বোচ্চ সাজা হিসাবে তারা আদালতের কাছে সেটি পেশ করেন। কিন্তু পুলিশ চার্জশিটে কখনো তাকে ফাঁসি দেওয়া হোক অভিযুক্তকে, এইটা পুলিশ দাবি করতে পারে না। এটি করা হয় মূলত তদন্তকারী অফিসার এবং সরকারি আইনজীবী যারা আদালতে মামলাটি লড়ে, তারা বিষয়টার গুরুত্ব এবং বিষয়টার যে এক্সেপশনাল যদি কিছু থাকে সেইটা দেখে হচ্ছে তারা ফাঁসির জন্য আবেদন করে। সেক্ষেত্রে পিপি যিনি থাকেন বা সরকারি আইনজীবী যিনি থাকেন, তিনি আর্গুমেন্টের সময় বিচারককে জানান যে যেভাবে এই খুন বা ধর্ষণের ঘটনাটা ঘটেছে বা ধর্ষণ করে খুনের পর ধর্ষণের ঘটনা ঘটেছে, এটি বিরলতম, এবং এ কারণে অভিযুক্তের ফাঁসি দাবি করছেন, এবং সেটা লিখিত আকারে আর্গুমেন্টের মুখে বলার পরেও সেটা কোর্টে লিখিত আকারে জমা দিতে হয়। তারপরে ডিফেন্সের যে অভিযুক্তের পক্ষে যে আইনজীবী তিনি সেটাকে তার কাউন্টার করেন তার যুক্তি দিয়ে। তারপরে যিনি বিচারক থাকেন তিনি বিচারক ঠিক করেন যে ফাঁসি দেওয়া হবে কি হবে না। তবে ওই তদন্তকারী হেতাল পারেকের ঘটনায় ওই তদন্তকারী অফিসার বললেন যে এই ব্যাপারে একটা গাইডলাইন রয়েছে, যেটা হয়েছিল পাঞ্জাবের বচ্চন সিং ভার্সেস পাঞ্জাব স্টেটের যে মামলা, সেই মামলার একটি রায়, যুগান্তকারী রায়, সেইটা সুপ্রিম কোর্টে হয়েছিল। 5 সদস্যের যে বিচারপতিরা সেটা দিয়েছিলেন। এটা 1980 সালে, 83 সালে সেই রায় ঘোষণা হয়েছিল। সেখানে এই ফাঁসির আদেশই হয়েছিল, কিন্তু সেই আদেশ দিতে গিয়ে সুপ্রিম কোর্টের 5 সদস্যের যে বেঞ্চ
বিচারপতিদের যে বেঞ্চ, সেই বেঞ্চ কতগুলো গাইডলাইন দিয়েছিল। সেই গাইডলাইন অনুযায়ী হচ্ছে এই মামলা, যে মামলাতেই ফাঁসির সাজা চাওয়া হোক না কেন বা পুলিশ যা চাইলে, সেই গাইডলাইনের কিছু কিছু অংশ সেখানে তার সঙ্গে মিলছে কিনা বা সেটা কভার করছে কিনা সেটা বিচারকরা খতিয়ে দেখেন। কারণ রেয়ারেস্ট অফ দ্য রেয়ারের যে ঘটনা, সব মার্ডারের ক্ষেত্রেই ফাঁসির আদেশ হয় না, আপনারা জানেন। কারণ 302 ফাঁসি যেমন রয়েছে সর্বোচ্চ সাজা, তেমনি যাবজ্জীবন কারাদণ্ড রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয় অভিযুক্তদের, কিন্তু ফাঁসি হয় রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, বিরলতম ঘটনাতে। এবার কেন সেই মামলাটি বিরলতম, কেন এই ঘটনাটি বিরলতম, সেটা বোঝানোর জন্য সেই বচ্চন সিং এর মামলার যে রেফারেন্স সুপ্রিম কোর্টের, সেই রেফারেন্স বা সেই গাইডলাইনের অংশ হচ্ছে সেখানে উল্লেখ করতে হয়, এবং সেইটার কি কোন কোন বিষয়টা কভার করছে এই মামলাটাতে, এবং সেটাতে কেন তারা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার বলছে তার কিছু কিছু উল্লেখ থাকতে হয়। যেমন তারা হেতাল পারেকের ক্ষেত্রে বলেছিলেন যে এখানে যাকে, যে সিকিউরিটি গার্ড ধনঞ্জয় চট্টোপাধ্যায়, যার উপর সমস্ত পরিবার ভরসা রাখতেন যে তাদের পরিবারের সদস্যরা নিরাপদে থাকবেন, তিনি বাড়ির পাহারাদার, সেই রক্ষকই ভক্ষকের ভূমিকায় চলে এসেছিলেন যখন 18 বছরের হেতাল পারেক স্কুল ছাত্রী, সে যখন ঘরে একা ছিল, সেই সময় ধনঞ্জয় তার ফ্ল্যাটে প্রবেশ করে বেলবাজি, এবং তারপরে একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। বাধা দিলে ধনঞ্জয় তাকে যে শ্বাসরোধ করে খুন করে, এবং যেটা জানা গেছিল যে খুনের পর তাকে ধর্ষণ করা হয়েছিল। তো এরকম একটা বিরলতম ঘটনার জন্য কোর্ট সেদিনকে ধনঞ্জয়কে ফাঁসির সাজা শুনিয়েছিল। তো এইরকম কোনো বিরলতম কিনা সেটা মেনশন করতে হয় আদালতকে, যে অভিযুক্ত এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছে এবং সেটা খুব পৈশাচিক ঘটনা, এবং সেটা সঙ্গে অন্য কোনো সাধারণ খুনের ঘটনার মিল নেই, বা ধর্ষণ বা খুনের ঘটনার মিল নেই। এই রকম রেফারেন্স দেওয়ার পরে তখন বিচারক সিদ্ধান্ত নেন যে তিনি তাকে ফাঁসির অর্ডার দেবেন কিনা। কারণ সেই বিচারকও জানেন যে ফাঁসির অর্ডার দিলে অভিযুক্ত তারপরে উচ্চ আদালতে যাবে, তাই তিনি অনেক দিক বিচার করেই হচ্ছে সেটা দেন। শুধুমাত্র পুলিশ দাবি করলেই ফাঁসির অর্ডার হয় না, বিরলতম ঘটনা বোঝানোর জন্য পুলিশকে তার রেফারেন্স দিতে হয়, এবং সরকারি আইনজীবীকে সেটা বলতে হয় কেন বিরলতম, এবং সেই বচ্চন সিং এর মামলার যে গাইডলাইন, সেই গাইডলাইনকে কভার করছে কিনা। তো এর উপরই সেটা হয়। তো আমাদের এবারে আরজি করের যে ঘটনা ঘটেছে, সেই মহিলা চিকিৎসক, তিনি চিকিৎসার কাজে, সরকারি কাজে বা রোগী পরিষেবাতেই তিনি নিয়োজিত ছিলেন। তিনি কাজের শেষে যখন বিশ্রামে ছিলেন, বিশ্রাম করছিলেন, ঘুমোচ্ছিলেন, সেই সময় তাকে গিয়ে ধর্ষণের বা যৌন নির্যাতনের চেষ্টা হয়, এবং সম্ভবত যেটি জানা যাচ্ছে তাতে উনি বাধা দিলেন, তাকে শ্বাসরোধ করে খুন করা হয়। প্রথমে শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করা হয় খুন করার জন্য, এবং খুনের পরে তাকে ধর্ষণ করায়। এটিও প্রায় বিরলতম ঘটনা। সেই কারণে হেতাল পারেকের যিনি তদন্তকারী অফিসার ছিলেন, তিনি আমাকে বললেন যে এটাও হচ্ছে প্রায় মানে বিরলতম ঘটনার মধ্যেই পড়ে, এবং পুলিশ খুব তাড়াতাড়ি এটার হচ্ছে ব্রেক থ্রু করেছে বা কিনারা করেছে, এবং পুলিশ যদি সাক্ষ্য প্রমাণ জোগাড় করে কোর্টে যদি সেইভাবে সেটাকে প্লেস করতে পারে এবং সেটা প্রমাণ করতে পারে সাক্ষ্য প্রমাণ দিয়ে, এবং যদি সরকারি আইনজীবী বোঝাতে পারেন আদালতকে যে এটি হচ্ছে সত্যিকারের বিরলতম ঘটনা, চিকিৎসকের উপর যেটা ঘটনাটা ঘটেছে, এবং মৃত্যুর পরে যে পৈশাচিক ঘটনা, মৃত্যুর পরে তাকে ধর্ষণ করার অভিযুক্ত স্বীকার করেছে। শুধু অভিযুক্ত স্বীকার করলেই হবে না, সেটাকে প্রমাণ এবং সাক্ষ্য দিয়ে সেটাকে ম্যাচ করাতে হবে। শুধুমাত্র সিসিটিভি ফুটেজ দিয়ে হবে না, সমস্ত কিছু দিয়ে দরকারে অভিযুক্তের পোশাক পরিচ্ছদ, তার ডিএনএ টেস্ট, এভরিথিং করতে হবে। করে একেবারে যথোপযুক্ত ভাবে এই মামলার তদন্তটাকে সেইভাবে গুছিয়ে করতে হবে, যাতে কোনো জায়গাতে কোনো রকম হচ্ছে লুফলস না থাকে। এবং তারপরে যদি সেটা কোর্টকে বোঝানো যায় যে বা বিচারককে বোঝানো যায় যে এটি বিরলতম ঘটনা, সেক্ষেত্রে হচ্ছে ধনঞ্জয়ের মতো এই সঞ্জয় রায়ের হচ্ছে ফাঁসির আদেশ হতে পারে। এটাই তার অভিজ্ঞতা। এখন পুলিশ প্রথম দফায় যে কাজটা করেছে, অনেকেই বলছেন যে কলকাতা পুলিশ খুব দক্ষতার সঙ্গে সেটা করেছে, যেটা আসামিকে প্রথম গ্রেপ্তার করা এবং তার স্বীকারোক্তি এবং তার সঙ্গে যে সাক্ষ্য প্রমাণের যে করবোরেশন, সেটা করতে পেরেছে। এবং পরবর্তীকালে যে জিনিসগুলো থাকে, কারণ আপনারা জানেন যে একটি মার্ডারের কেস মানে তার পিএম রিপোর্ট, তার অটোপসি রিপোর্ট, তার হচ্ছে ভিসারা রিপোর্ট, এভরিথিং গুরুত্বপূর্ণ
অনেক কিছু আছে, ভিকটিমের পোশাকের যে পরীক্ষা, মানে অ্যাকিউজডের পোশাকের পরীক্ষা, অনেক কিছু নিয়ে এবার এর সঙ্গে সিসিটিভি ফুটেজের একটা ব্যাপার রয়েছে। সেগুলো সাধারণত সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি থেকে হয়তো পরীক্ষা হবে বা স্টেট ফরেন্সিক ল্যাবরেটরি থেকে পরীক্ষা করতে পারে। সমস্ত পরীক্ষার রিপোর্ট দিয়ে সাক্ষ্য প্রমাণ জোগাড় করে পুলিশকে এই মামলা তদন্ত শেষ করতে হবে এবং শেষ করে পুলিশকে চাইতে হবে যে পিপিকে আর্গুমেন্টে জানাতে হবে যে এটি বিরলতম ঘটনা এবং এটার জন্য ফাঁসি চাই। তো রাজনৈতিক নেতারা অনেক সময় অনেক কিছু বলে দেন বিভিন্ন মামলার ক্ষেত্রে, বিভিন্ন খুনের ক্ষেত্রে। খুন হলে, বিশেষ করে রাজনৈতিক খুন হলে বা অন্যান্য খুনের ক্ষেত্রে দেখেছি, কারণ সকলেরই হচ্ছে মন এটাই তাদের বলে যে, বা তাদের বিচার বলে যে যেহেতু 302 ধারাতে সর্বোচ্চ সাজা হিসাবে ফাঁসির নির্দেশ রয়েছে বা ফাঁসির আদেশ রয়েছে, এই জন্য সবাই খুন হলেই হচ্ছে বলে দেন যে আমরা দোষীর বা খুনির সাজা চাই। কিন্তু সাজা চাই বললেই তো হয় না, কারণ হচ্ছে আইন হচ্ছে তা বলে না, কারণ আইনের চোখে হচ্ছে সবটা সাক্ষ্য প্রমাণ দিয়ে সেটা বিচারকের সামনে হাজির করতে হয়, শুধু সাক্ষ্যতে হয় না বা শুধু প্রমাণে হয় না। তো রাজনৈতিক নেতারা বা বিভিন্ন ক্ষেত্রে অনেক বাড়িতে অনেক পরিবারের সদস্য খুন হলে তারা দাবি করেন, কিন্তু পুলিশের তদন্তকারী অফিসারদের বক্তব্য হচ্ছে সব খুনেই হচ্ছে ফাঁসির সাজা করানো যায় না। ফাঁসির সাজা করাতে গেলে সেটি বিরলতম ঘটনা হতে হয় এবং সেটা আদালতের কাছে সেইভাবে পেশ করতে হয় এবং বিচারককে কনভিন্স করাতে হয় যে এটি সত্যিকারেরই হচ্ছে বিরলতম ঘটনা। এবং এটা সেই পাঞ্জাবের বচ্চন সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাব যে মামলা, সেই মামলার রেফারেন্স এবং সেই মামলার গাইডলাইনকে কভার করছে, তারপরই সেটা হয়। তো আমরা কি বলে দেখব যে আগামী দিনে পুলিশ তদন্ত কিভাবে এগিয়ে নিয়ে যায় বা পুলিশ যেভাবে খুব দ্রুত, কম সময় বা খুব দ্রুত এই মামলার কিনারা করেছে। আমরাও আশা করব যে এই চিকিৎসকের যখন অন্যান্য তার সহকর্মীরা চাইছেন বা বিভিন্ন চিকিৎসক সংগঠন চাইছেন, ছাত্রছাত্রীরা, মেডিকেল ছাত্রছাত্রীরা তারা চাইছেন এই মামলায় দোষীর হচ্ছে সর্বোচ্চ সাজা হোক। তো আমরাও দেখবো যে চাইবো যে পুলিশ সেইভাবে তদন্ত এগিয়ে নিয়ে গিয়ে এবং আদালতের কাছে সেটা পেশ করবে এবং বিরলতম ঘটনা হিসাবে হয়তো পুলিশ ফাঁসির সাজা চাইতে পারে এবং আদালত সেক্ষেত্রে কনসিডার করে কিনা, সেটার জন্য আমাদের পুলিশের তদন্তের কাজ শেষ করা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে বা এই মামলার বিচার পর্ব শেষ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, কারণ এটি সেশনস ট্রায়াল এবং সেশনের যে জাজ বা ডিস্ট্রিক্ট জাজ তারা এই মামলা তদন্ত করবে। কলকাতা পুলিশের ক্ষেত্রে সেই শিয়ালদা আদালতের ক্ষেত্রে সেটা হতো আলিপুর ডিস্ট্রিক্ট জাজের কোর্টে হতো সেটা মামলাটার শুনানি হবে বা মামলার বিচার পর্ব হবে। আমরা সেই বিচার পর্ব পর্যন্ত আমরা অপেক্ষা করব, দেখা যাক যে ধনঞ্জয়ের মতো পরিণতি আমাদের এই সঞ্জয় রায়ের তার হয় কিনা। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।